রাতের সময়ের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বেগম জিয়া করোনার টিকা নেবেন কিনা কাটেনি ধোঁয়াশা, দলের নেতারা বলছেন চিকিৎসকের পরামর্শেই চূড়ান্ত সিদ্ধান্ত। কানাডা থেকে ঢাকায় বিমানের নতুন -8 সেতু বলাকা, চলতি মাসেই ঢাকা টরন্টো ফ্লাইট যাবে চেন্নাই, কাঠমান্ডু, গুয়াংজুতেও। বেগম জিয়া করোনার টিকা নেবেন কিনা এ নিয়ে এখনও কাটেনি ধোঁয়াশা। দলের নেতারা বলছেন বেগম জিয়ার সাথে সাক্ষাতের সুযোগ না থাকায় তার মতামত জানতে পারছেন না তারা। চিকিৎসকের পরামর্শেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলেও জানান নেতারা। এদিকে চিকিৎসকরা বলছেন তার স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারবে মেডিকেল টিম। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। বেগম জিয়া কবে টিকা নেবেন বিষয়টি এখনো পরিষ্কার নয়। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলছেন বেগম জিয়ার টিকা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা। তার সাথে আমরা কোনো কথা বলতে পারি না, তার যোগাযোগ করতে পারি না, আমাদের সাথে কোনো যোগাযোগ নেই, দলীয় নেতাকর্মীদের কাছে যোগাযোগ নেই, তাকে এই জন্য আলাপও করতে পারিনি। এই অসুস্থ অবস্থায় তার টিকা নেওয়া যুক্তিসঙ্গত হবে কিনা, প্রযোজ্য হবে কিনা, এটা যারা চিকিৎসক তারা বলতে পারবেন। বেগম জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর AZM জাহিদ হোসেন জানান তার স্বাস্থ্যগত অবস্থার উপর নির্ভর করছে তার টিকা নেয়ার বিষয়টি। উনি গৃহবন্দী অবস্থায় আছে, উনি ইচ্ছা করলেই এই যে টিকাটা যে নিতে পারবেন। তো কাজেই ওনার টিকাটা দেওয়ার ব্যাপারে চিকিৎসকদের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনার বিভিন্ন কোমরবিলিটিস আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উনি যখন মনে করবেন যে নিজেও টিকা নিবেন তখন তো ডেফিনেটলি নেবেন। বেগম জিয়া এখনো টিকা না নিলেও এ ব্যাপারে দলের নেতাকর্মীদের উৎসাহিত করেছেন বলেও জানান ডক্টর জাহিদ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বিমানের বহরে যোগ হলো আরেকটি নতুন -8 উড়োজাহাজ শ্বেত বলাকা। কানাডা থেকে কেনা তৃতীয় -8 বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি বরণ করে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান এই উড়োজাহাজ দিয়ে নতুন অভ্যন্তরীণ গন্তব্যে পাখা মেলার পাশাপাশি স্বল্প দূরত্বের আন্তর্জাতিক ফ্লাইট বাড়াতে চায় বিমান। চলতি মাসেই চালু হবে ঢাকা টরন্টো ফ্লাইট। হাজারা শিউলির রিপোর্ট। 10 দিনের ব্যবধানে আরও একটি নতুন -8 উড়োজাহাজে পেল বাংলাদেশ বিমান। সূর্য ডোবার আগে 4টি দেশ ঘুরে আসা তৃতীয় -8 শ্বেতবলাকা শুক্রবার বিকাল 5:30টায় অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রথা অনুসারে পানি ছিটিয়ে বরণ করে নেওয়া হয় বহরে সদ্য যোগ দেওয়া উড়োজাহাজটিকে। এর মধ্য দিয়ে বিমানের বহরের -8 বেড়ে হলো 5টি, ফলে স্বল্প দূরত্বের উড়োজাহাজের অভাব ঘুচল। প্রশস্ত জানালা, LED লাইট সহ 74 আসনের আধুনিক এই উড়োজাহাজে সব ধরনের সুবিধা থাকায় ভ্রমণে স্বস্তি পাবেন যাত্রীরা। সেবার মান বাড়ানোর পাশাপাশি সমৃদ্ধ এই বিমান বহর দিয়ে টরন্টো ও টোকিওর পাশাপাশি নতুন গন্তব্যে পাখা মেলার কথা জানান বিমান প্রতিমন্ত্রী। আর -8 যাবে চেন্নাই, কাঠমান্ডু ও গুয়াংজুর মতো স্বল্প দূরত্বের গন্তব্যেও। যাত্রী সেবার মান আরও উন্নত হবে, যাত্রীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। এইসব বিমান আধুনিক সমস্ত সুযোগ সুবিধা এগুলাতে বিদ্যমান। সম্ভবত মার্চে অথবা সামান্য কোভিডের উপরে নির্ভর করে আমাদের টরন্টো ফ্লাইটও আমরা অপারেট করব। এদিক দিয়ে আমাদের গুয়াংজু, চেন্নাই, দিল্লি, কাঠমান্ডু এই রুটগুলোতে আভ্যন্তরীণ রুট প্লাস নিকটের যে রুটগুলো আছে আন্তর্জাতিক ক্ষেত্রে সেই রুটগুলোতে আমাদের বিমানের ফ্লাইট অপারেট করবো আমরা। বহর বড় হওয়ায় নতুন গন্তব্য চালু করে বিমান খুব দ্রুত লাভের ধারায় ফিরবে বলে প্রত্যাশা চেয়ারম্যানের। একদম কোভিডের শুরুতে যে পর্যায়টা ছিল প্রথম 2 মাস, এটা কিন্তু এখন আর নাই। এখন আমরা ভালোর দিকে যাচ্ছি, আমরা আস্তে আস্তে কিন্তু প্রফিটের দিকে যাচ্ছি। নতুন -8 যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজ বেড়ে দাঁড়ালো 21টিতে। আগামী 14ই মার্চ নতুন উড়োজাহাজ শ্বেতবলাকা ও আকাশতরী যাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কা কিংবা মালয়েশিয়ায় যে তরঙ্গের সেবা পাচ্ছেন 2 কোটির মতো মানুষ, একই পরিমাণ তরঙ্গে বাংলাদেশের 17 কোটি গ্রাহককে সেবা দিচ্ছে 4 মোবাইল ফোন অপারেটর। এতে কল ড্রপের পরিমাণ বেড়েই চলেছে, সমাধান হচ্ছে না ইন্টারনেট ধীরগতিরও। এ অবস্থায় বাড়তি তরঙ্গ কেনা ছাড়া বিকল্প নেই। চাহিদা পূরণে 8ই মার্চ তরঙ্গ নিলামে তুলতে যাচ্ছে বিটিআরসি। শুভ খানের রিপোর্ট।
বর্তমানে ৩৭ মেগাহার্জ তরঙ্গ দিয়ে প্রায় ৮ কোটি গ্রাহককে সেবা দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণফোন। প্রতি মেগাহার্জ তরঙ্গের বিপরীতে গ্রাহক সংখ্যা প্রায় ২২ লাখ। একই পরিমাণ তরঙ্গ দিয়ে প্রায় ১৫ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে রবি, আর বাংলালিংকের গ্রাহক ১২ লাখ। যেখানে শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় প্রতি মেগাহার্জে গ্রাহক সংখ্যা ১.৫ লাখেরও কম। নেপাল, মিয়ানমারে সেবা পাচ্ছে ৩ থেকে ৪ লাখ মানুষ। তরঙ্গ কম থাকায় করোনাকালে কল ড্রপ, ইন্টারনেটের ধীরগতি সহ গ্রাহক ভোগান্তি চরমে পৌঁছেছে। চাপ সামাল দিতে না পেরে তরঙ্গ চেয়ে বিটিআরসিকে চিঠি দেয় মুঠোফোন অপারেটররা। এবার তাতে সাড়া দিয়ে আসছে ৮ মার্চ নিলাম ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা। বিটিআরসি বলছে দুটি ব্যান্ডে মোট ২৭.৪ মেগাহার্জ তরঙ্গ নিলামে তোলা হবে। ২০১৮ সালের মতো এবারও ১৮০০ মেগাহার্জ ব্যান্ডের ভিত্তিমূল্য $৩১ মিলিয়ন আর $২৭ মিলিয়ন ভিত্তিমূল্যে বিক্রি হবে ২১০০ মেগাহার্জ ব্যান্ড। 3টা অপারেটর আছে, প্রাইভেট অপারেটর আর একটা গভর্নমেন্ট ওন্ড কোম্পানি আমাদের টেলিটক। তারা শুধুমাত্র ২১০০ মেগাহার্জ ব্যান্ডের যে অংশটুকু সেখানে তারা অংশগ্রহণ করবে। দাম না কমলেও এবারে নিলামে ২৫% অর্থ দিয়ে তরঙ্গ কেনার সুযোগ পাবে মুঠোফোন অপারেটররা। বাকি অর্থ 15% করে পরিশোধ করতে সময় মিলবে 5 বছর। এটা কিন্তু একটা ফার্স্ট স্টেপ, যে তারা একটু মোর কনসিডারেট হচ্ছে আমাদের জন্য। সো এইটার মাধ্যমে আমরাও কিন্তু 1800-তে স্পেকট্রাম চেয়েছি। তরঙ্গের যে অ্যালোকেশনটা পাবো সেটার মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদেরকে আরো বেশি ভালো সেবা দিতে পারবো, কাস্টমারদের ডেটা স্পিড আরো অনেক বাড়বে। এর আগে ২০১৮ সালে 4G চালুর জন্য 11টি ব্লকে ৪৬.৪ মেগাহার্জ তরঙ্গ নিলামে তোলে বিটিআরসি, যার মধ্যে মাত্র 15.৬ মেগাহার্জ বিক্রি হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। সন্ধ্যার পর উৎপাতে ঘরে বাইরে থাকা দায়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আমরা প্রতিদিন নাগরিক দুর্ভোগের খবর জানিয়ে থাকি। আজ উত্তরা এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন। উত্তরা আজমপুর রেলগেট এলাকায় রয়েছে। এর আগে আমরা উত্তরার বিভিন্ন জায়গা থেকে যেমনটা দেখাচ্ছিলাম যে মশার অনেক উৎপাত রয়েছে, এই এলাকাতেও আমরা দেখেছি যে যারা স্থানীয় রয়েছেন, যারা এই এলাকায় ওঠা বসা করেন, তারা কিন্তু প্রত্যেকে বলছেন একই অভিযোগ যে এই এলাকাতেও মশার ব্যাপক তীব্রতা। আমরা এখন উত্তর আজমপুর রেলগেট সংলগ্ন একটি এলাকায় রয়েছে এবং এইখানে কিন্তু একটি ড্রেন রয়েছে, যে ড্রেনটি খুবই অপরিষ্কার, খুবই অপরিচ্ছন্ন। অর্থাৎ ড্রেন দেখে বোঝা যাচ্ছে যে গত কয়েক মাসে নিশ্চয়ই এটি আসলে পরিষ্কার করা হয়নি। এবং এই ড্রেনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শত শত মশা ড্রেনের পানির ওপরে কিন্তু রয়েছে এবং এখানে মশার লাভাও রয়েছে। এবং এই যে মোড়, এই মোড়ের সাথে যে কটি দোকান রয়েছে, বিশেষ করে চায়ের দোকান, সেই দোকানে যারা চা খেতে আসছেন তারা কিন্তু বলছেন যে এখানে চা খেতে বসা যায় না, বসলেই কিন্তু আসলে মশায় একদম জেঁকে ধরে। তো উত্তরার বিভিন্ন এলাকা ঘুরে আমরা দেখেছি একই চিত্র, গবেষণায় যেমনটি পাওয়া গেছে তার সঙ্গে যে চিত্র, সেই চিত্রের মিল পাওয়া গেছে। অর্থাৎ 4 গুণ বেড়েছে মশা গত বছরের এই সময়ের তুলনায়। গত বছর এই সময়ে যে মশা ছিল প্রতি ডিপে 15 থেকে 20টি, এইবার কিন্তু সেই মশা বেড়ে হয়েছে 60 থেকে 100টি বা তারও বেশি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের গবেষণা আরও বলছে যে মশা এখন পুরো নগরী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে। এই মশার 99% হচ্ছে কিউলেক্স মশা, যা কামড়ালে যন্ত্রণা তো হয়, তার পাশাপাশি গোদরোগ থেকে শুরু করে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা তৈরি হতে পারে। তো আসলে স্থানীয়রা সহ অনেকেই অভিযোগ করছেন যে 2 সিটি কর্পোরেশন বিভিন্নভাবে, এটি যেহেতু উত্তর সিটির মধ্যে, তারা বলছেন যে সিটি কর্পোরেশন থেকে বিভিন্ন সময়ে এসে ফগার মেশিন ব্যবহার করে ধোঁয়া সৃষ্টি করা হয়, কিন্তু আসলে যতক্ষণ ধোঁয়া ততক্ষণই এখানে মশা নেই, ধোঁয়া শেষ তো আবার মশার আবির্ভাব ঘটে। তো আসলে কোনো কাজেই আসছে না সিটি কর্পোরেশনের এই যে কর্মসূচিগুলো। আমি যদি জানিয়ে রাখি যে আপনাকে এইবারও কিন্তু এই চলতি অর্থ বছরে 35 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে উত্তর সিটির মশক নিধনে। আমরা দেখি প্রতি বছরে কিন্তু কোটি কোটি টাকা এই মশক নিধন, লার্ভিসাইডিং বা ক্রাশ প্রোগ্রামের নামে কিন্তু খরচ করা হয়। কিন্তু এই যে এত টাকা, এত বড় অঙ্কের টাকা খরচ করা হয়, তা আসলে কতটা কাজে আসলো, নগরবাসীকে কতটা স্বস্তি দিতে পারলো, এমন প্রশ্ন কিন্তু রাখছেন স্থানীয়রা বা যারা এই এলাকায় চলাফেরা করেন। তারা বলছেন শুধু যে বাইরের মশার উৎপাত এত বেশি তা নয়, অনেকে বলছেন 4 তলা বা 5 তলায় যারা থাকেন সেখানেও কিন্তু ব্যাপক মশা রয়েছে। অর্থাৎ সেখানেও তাদের মশারি টানিয়ে ঘরের ভেতরে 24 ঘন্টা তাদের যে নিত্যদিনের কাজকর্ম সেগুলো করা লাগে, যেটি আসলে খুবই দুঃসহ এবং খুবই যন্ত্রণার কারণ। কেননা ঘরের সব কাজ আসলে মশারির মধ্যে সম্ভব হয়ে ওঠে না। পড়াশোনা, খাওয়া দাওয়া, রান্না বাড়া, তারা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই যে মশার আধিক্যের কারণে তারা
আসলে বিব্রত অবস্থায় রয়েছেন এবং খুবই দুর্বিষহভাবে তারা এখানে দিনানিপাত করছেন। তো এতটুকুই ছিল মিম আমার কাছে এখন পর্যন্ত উত্তর আজমপুর রেলগেট সংলগ্ন এলাকা থেকে। উত্তরা থেকে মশার উপদ্রবে নগরবাসীর দুর্ভোগের কথা জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। রাজধানীতে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে কৌশলগত কিছু ভুল ছিল জানিয়ে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলুন্নুর তাপস বলেন, গত নভেম্বরই ব্যবস্থা নেওয়া দরকার ছিল। বিকেলে ড্যামরার এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। আগামী 2 সপ্তাহের মধ্যে মশার প্রাদুর্ভাব কমে আসার আশা প্রকাশ করেন মেয়র। কৌশল পরিবর্তন করেছি এবং কার্যক্রমগুলো নিয়েছি, তাতে এখনই মশার উপদ্রব আগের থেকে কমা আরম্ভ করেছে। আমরা আশাবাদী যে আগামী 2 সপ্তাহের মধ্যেই এই কিউলেক্স মশার উপদ্রবটা কমে যাবে। বিশেষজ্ঞ মহলরা যেই পরামর্শ দিয়েছিলেন সেটা হলো, যেহেতু তারা মনে করেছিলেন যে ডেঙ্গুর প্রকোপটা ডিসেম্বর পর্যন্ত চলমান আছে, এর জন্য ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ডেঙ্গুর ব্যাপারেই ব্যবস্থা নেওয়ার জন্য বলেছিলেন এবং আমরা তাই করেছি। আমাদের নভেম্বর থেকেই কিউলেক্সের ব্যাপারে ব্যবস্থা নেওয়া আরম্ভ করা উচিত ছিল। করোনা মহামারীর 1 বছর পার করছে পর্তুগাল। আগামী 16ই মার্চ শেষ হবে চলমান লকডাউন। এরপর আর কোনো লকডাউন চায় না পর্তুগিজরা। পর্তুগাল সহ ইউরোপের করোনা পরিস্থিতির খবর জানাতে লিসবনে আছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। সরাসরি যাচ্ছি তার কাছে। আশিক, হ্যাঁ মিম, আমরা যদি গত 24 ঘন্টায় পর্তুগালের পরিস্থিতি খবর দিয়েই গোটা ইউরোপের করোনা পরিস্থিতির খবর দর্শকদের জানাতে চাই। পর্তুগালে গত 24 ঘন্টায় কিন্তু 949 জন মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন এবং মারা গেছেন 28 জন মানুষ। সেটি নিঃসন্দেহে একটি ভালো খবর। কেন ভালো খবর বলবো? কারণ হচ্ছে যে গত ফেব্রুয়ারিতে যে অবস্থানে পর্তুগাল ছিল সেটি থেকে এখন অনেকটাই বের হয়ে এসেছে। যদিও আপনি যেমনটি বলছিলেন যে 16ই মার্চ পর্যন্ত একটি লকডাউনের মধ্যে এখন পর্যন্ত পর্তুগাল আছে এবং এরপরে শুধুমাত্র পর্তুগিজরা নয়, ইউরোপের কোনো দেশের নাগরিকরাই কিন্তু অন্তত এই ধরনের লকডাউন আর চায় না। এমনকি প্রবাসীরা যারা বসবাস করছেন ইউরোপের বিভিন্ন দেশেও, তারা কিন্তু আর লকডাউন চান না। কেননা আসলে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এখনও আমরা দেখছি যে আক্রান্তের যে সংখ্যা সেটি এখনও বিভিন্ন জায়গায় ওঠানামার মধ্যে রয়েছে। তো সেই বিষয়গুলিকে মাথায় রেখে ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশের সরকার এখনও সতর্ক অবস্থানে রয়েছে এবং এই সতর্ক অবস্থানটা ধরে রাখতে হবে, সেটির কোনো বিকল্প নেই। সেটিই কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের সরকার বলে আসছে বা নাগরিকদের অনুরোধ করে আসছে। তো পর্তুগালে আপনি এরই মধ্যে বলেছেন যে 1 বছর অতিক্রম করেছে। গত 2রা মার্চ কিন্তু গত বছরের 2রা মার্চ প্রথম পর্তুগালের সংক্রমণের বিষয়টি ধরা পড়ে এবং পরবর্তীতে বেশ চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পর্তুগাল অতিবাহিত করেছে 1টি বছর। কেননা প্রথম দিকে অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও পরবর্তীতে দ্বিতীয় এবং তৃতীয় ঢেউয়ের যে কথা আমরা দর্শকদের জানাচ্ছিলাম, সেই সময়টিতে পর্তুগাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কিন্তু 4 লাখেরও বেশি মানুষ এখন বেকার অবস্থায় রয়েছেন। সেটি হচ্ছে যে পর্তুগালের প্রধানমন্ত্রী তার সম্প্রতি একটি বক্তব্যে বলেছেন এবং সরকারি সহযোগিতার আওতায় মধ্যে তারা রয়েছেন। কিন্তু অনেক কোম্পানি কিন্তু এর মধ্যে দেউলিয়া পর্যন্ত হয়ে গেছে এই করোনার মধ্যে। তো সরকারও চায় না আসলে এই লকডাউনটা দীর্ঘায়িত করতে। তারপরেও করোনার বিষয়টি মাথায় রেখে এই ধরনের সিদ্ধান্তের পর সরকারকে যেতে হয়েছে বা সরকারকে এই ধরনের সিদ্ধান্তের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তবে সামনের দিনগুলিতে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সব কিছু খুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু বলেছেন পর্তুগালের সরকাররা যারা রয়েছেন। তো এই ছিল আসলে মিম পর্তুগাল সহ গোটা ইউরোপের সার্বিক করোনা পরিস্থিতির সবশেষ খবর। পর্তুগাল থেকে চলমান লকডাউনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। রংতুলির ক্যানভাসে নয়, কাঠ কিংবা কংক্রিটের কোনো মুরালও নয়, বগুড়ার শেরপুরে ধানের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। বিশ্বের সবচেয়ে বড় শস্যচিত্রের এই শিল্পকর্মের দাবি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও আবেদন করেছেন আয়োজকরা। সবুজ বেগুনি ধানের চারায় জাতির জনকের মুখচ্ছবি ভেসে উঠেছে। এই অনন্য শৈল্পিক কর্ম দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক দর্শনার্থীরাও আসছেন। বগুড়া থেকে মাজিদুর রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন রবিউল ইসলাম। দোল খাওয়া সবুজ বেগুনি ধানের চারায় কখনো বজ্রশক্তিতে বঙ্গবন্ধু, আবার কখনো মায়াময় মুখের অবয়বে। সমতল ভূমি থেকে এসব স্পষ্ট না হলেও পাখির চোখে বঙ্গবন্ধুর এমন প্রতিকৃতি স্পষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এমন শিল্পকর্ম সত্যিই বিস্ময়কর। বগুড়া শেরপুরে 100 বিঘা জমিতে এই শিল্পকর্মে ব্যবহার করা হয়েছে চীন থেকে আনা বেগুনি ধানের চারা আর সবুজ চারা বাংলাদেশের। বঙ্গবন্ধু যিনি কৃষকের জন্য সব সময় উদ্গ্রীব থাকতেন,
সেই কৃষকের ফসল ধান ফসল দিয়ে আমরা তার ছবিটাকে ফুটিয়ে তুলছি। বিরল এমন শিল্পকর্ম দেখতে এবং ইতিহাসের সাক্ষী হতে দূর দূরান্ত থেকে বঙ্গবন্ধুর ভক্ত সমর্থক সহ সর্বস্তরের মানুষ এসেছেন মাঠটিতে। তো বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থেকে আমরা স্বচক্ষে দেখার জন্য এখানে এসেছি। অধীর আগ্রহের সাথে আসি যে আমরা হয়তো কৃষকের মাঝে গেলে আজ বঙ্গবন্ধুকে পাচ্ছি। ছবিতে মনে হবে যেন রং তুলিতে আঁকা হয়েছে একটি ছবি। জেলার মাটিতে এমন আয়োজনে গর্বিত সবাই। বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে, কিন্তু এই প্রথম বঙ্গবন্ধুকে নিয়ে একটি ব্যতিক্রমী কাজ করা হয়েছে, যেটা আমরা আশা করছি গিনেস রেকর্ডে এটা স্থান পেতে যাচ্ছে। আমরা বগুড়াবাসী সবাই আন্তরিকভাবে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই জন্য আমরা গর্বিত হব যে বগুড়ার নাম গিনেস বুকে লেখা থাকবে। গত 29 জানুয়ারি চারা রোপণের মাধ্যমে শুরু করা হয় এর কার্যক্রম। ধানের চারার মাধ্যমে তৈরি করা হচ্ছে বঙ্গবন্ধু প্রতিকৃতি, যা গিনেস বুকে স্থান পাওয়া নিয়ে আশাবাদ কর্তৃপক্ষের। বগুড়া শেরপুর থেকে মাজেদুর রহমান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়া করোনার টিকা নেবেন কিনা কাটেনি ধোঁয়াশা। দলের নেতারা বলছেন চিকিৎসকের পরামর্শে চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল রাতের সময়ের সঙ্গে থাকুন সময়।